সারা হিমালয়ের পাদদেশ জুড়ে বিন্দুখেরার মতো এমন একটা সুন্দর ক্যাম্প করার জায়গা খুঁজে মেলা ভার। বিশেষ করে যখন পলাশের আগুন রঙে সারা গ্রামটা রাঙা হয়ে থাকে। মাথার ওপর লাল পলাশের চাঁদোয়া, নিচে ছোট্ট ছোট্ট সাদা তাঁবু, আর এগাছ ওগাছে লাফিয়ে বেড়াচ্ছে অসংখ্য সোনাবউ, টিয়া, সোনালি কাঠঠোকরা, ফিঙে ইত্যাদি। তাদের লাফালাফিতে অজস্র পলাশ ফুল ঝরে ঝরে তাঁবুর বাইরের জমিটা একটা আগুন রঙের গলিচার মতো হয়ে ওঠে। কি কেমন লাগছে? এবার অন্যদিকে তাকান। ঘন জঙ্গলে ঢাকা পাদদেশের উপরে একের পর এক মাথা তুলে উঠেছে হিমালয়ের পর্বত শ্রেণী, মিশেছে তুষারাবৃত চূড়ায়। এই ছবিটা মনে মনে আঁচ করে নিলেই বিন্দুখেরায় 1929 সালের একটা ফেব্রুয়ারির সকালে আমাদের ক্যাম্পটি সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা হবে। প্রায় 12 মাইল লম্বা আর 10 মাইল চওড়া এই বিস্তীর্ণ ঘেঁষো জমির পশ্চিম প্রান্তে এই ক্যাম্পের জায়গাটির নাম বিন্দুখেরা। ফেব্রুয়ারির সকালে যেদিন আমরা প্রথম শিকারে বেরোলাম, সেদিন আমাদের সঙ্গে ছিল 9টা বন্দুক আর 5 জন ছিলেন দর্শকের ভূমিকায়। সকাল সকাল প্রাতরা সেরে আমরা হাতির পিঠে চড়ে বসলাম। ভারতবর্ষের জঙ্গলগুলি ঝকঝকে সুন্দর ভরে ফুল ফলের নানা রকম মিষ্টি গন্ধে যেমন মেতে থাকে, সেই গন্ধ বেশিক্ষণ নাকে লেগে গেলে একটা শ্যাম্পেনের মতো আমেজ আসে। শুধু মানুষ নয়, পাখিদেরও সেই গন্ধের নেশা হয়। তবে এরকম ঝকঝকে সুন্দর শিকারের দিনে সকাল আর সন্ধ্যের কয়েকটা মিনিট বড় ক্লান্তিকর, সারা শরীরে ব্যথা ধরে যায়। সেদিন সকালে অনেক পাখি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিকারীদের হাত ঠিক হয়ে এলো। আমরা মারলাম 5টা ময়ূর, 3টে লাল বুনো মুরগি, 10টা কালো তিতির, 4টে গৌড় তিতির, 2টো ঝোপের গুন্দরি আর 3টে খরগোশ। একটা ভালো সম্বর হরিণেরও দেখা পেয়েছিলাম, কিন্তু বন্দুক ঠিকমতো তাক করার আগেই হরিণটা দৌড়ে জঙ্গলের মধ্যে আশ্রয় নিল। উত্তর দিকে প্রায় মাইল খানেক এগোনোর পথে হঠাৎ লাইনের সামনে লাফ দিয়ে উঠল একটা ভুঁই পেঁচা। এই পেঁচাগুলো সাধারণত থাকে বনরুই বা সজারুর পরিত্যক্ত গর্তে। অনেকগুলো বন্দুক উঁচিয়ে ধরা হয়েছিল বটে, কিন্তু পাখিটার আচরণ অদ্ভুত হওয়ায় বন্দুকগুলো নামিয়ে নেওয়া হলো। এগুলোর আকার তিতিরের প্রায় দ্বিগুণ, ডানাটা সাদা আর পাগুলো সাধারণ পেঁচার থেকে লম্বা। যখন এরকমভাবে শিকারি হাতির বেড়াজালে পড়ে যায়, তখন এই পেঁচাগুলো মাটিতে নামার আগে প্রায় 50-60 গজ খুব নিচে দিয়ে উড়ে যায়। আমার মনে হয় ওরা এটা ইচ্ছে করেই করে, যাতে হাতির পাল ওদের গর্তগুলো পেরিয়ে যায়। কিন্তু দ্বিতীয়বার হাতির দল এগিয়ে এলেই ওরা মাথার ওপর দিয়ে উড়ে ফিরে যায় ওদের গর্তের দিকে। এই নিয়মের কোনো ব্যতিক্রম আমি বড় একটা দেখিনি, কিন্তু আজকের পেঁচাটার ধরন ধারণ একটু অন্যরকম মনে হলো। 50-60 গজ সোজা উড়ে গিয়ে পেঁচাটা মাটিতে নামলো না, হঠাৎই ঘুরে ঘুরে আরো ওপরে উঠতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যেই ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। বাঁ দিকের জঙ্গল থেকে হঠাৎ বিদ্যুৎ গতিতে উড়ে এলো একটা বাজ। পেঁচাটা গর্তে ফিরতে না পেরে ওপরে ওঠার জন্য প্রাণপণে ডানা ঝাপটানোর চেষ্টা করছিল সেটা। বাজটাও তার বিশাল ডানার বিস্তারে হাওয়া কেটে ঘুরে ঘুরে উঠছিল তার শিকারের উপরে। সবাই এমনকি মাহুতদেরও দৃষ্টি তখন ওই দিকেই, তাই আমি লাইনটাকে সেখানেই দাঁড় করিয়ে দিলাম। 2টো পাখি প্রায় 1000 ফুট মতন উঁচুতে। পেঁচাটা তখন চক্রাকারে ঘুরতে ঘুরতে প্রায় সাদা মেঘটার কোনা ছুঁই ছুঁই করছে। আমার মনে হলো মেঘের পরীরা যেন নাচ থামিয়ে রুদ্ধশ্বাসে হাত বাড়িয়ে আছে পেঁচাটাকে বুকে টেনে নেওয়ার জন্য। একবার মেঘের আড়ালে ডুব মারতে পারলেই পেঁচাটা নিশ্চিত। বাজটাও বুঝতে পেরেছিল পেঁচার মতলব। সেও ডানা ঝাঁপিয়ে চক্রটিকে ক্রমেই ছোট করে এনে তীব্র গতিতে উঠছিল ওপরের দিকে। আমরা সবাই তখন দম বন্ধ করে একটা কথাই ভাবছি, পেঁচাটা কি মেঘের আড়ালে পালাতে পারবে?
না ভয়ে দিশেহারা হয়ে গোঁত্তা মেরে নিচে নেমে গর্ততে লুকোনোর চেষ্টা করবে। ভালো করে দেখার জন্যে তখন অনেকেরই পকেট থেকে দূরবীন বেরিয়ে এসেছে। চারিদিকে ভরে উঠেছে হিন্দি ইংরাজি দুই ভাষাতেই শোরগোল। হঠাৎ দেখা গেল আকাশে দুটো পাখির জায়গায় শুধুমাত্র একটা পাখি ঘুরপাক খাচ্ছে, আর একটা পাখি সম্পূর্ণ অদৃশ্য হয়েছে। পেঁচাটা মেঘের আড়ালে লুকিয়ে বেঁচে গেল। সবাই একসঙ্গে হাততালি দিয়ে উঠল। কেউ বা আকাশের দিকে সাদা টুপি নেড়ে অভিনন্দন জানালো পেঁচাটিকে। বাজটা কোনো কিছু গ্রাহ্য না করে শোঁ করে ডানায় ভর দিয়ে নেমে এলো। তারপর বসলো যে শিমুল গাছ থেকে পেঁচাটিকে তাড়া করেছিল তারই একটা ডালে। মানুষের কোন ঘটনায় যে কি প্রতিক্রিয়া হয় তা বলা বড় কঠিন। সেদিন সকাল থেকে আমরা 54টি পাখি আর 4টি জানোয়ার মেরেছিলাম। অনেকগুলো তো আমাদের তাক ফসকে পালিয়েও গিয়েছে। তা নিয়ে বড় একটা হইচই হয়নি। আর এখন দর্শক, শিকারী, মাহুত সবাই যেন বাজের কপল থেকে পেঁচাটা বেঁচে যাওয়ায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বেঁচেছে। সবাই এখন আনন্দিত। সমতল ভূমির ওপর প্রান্তে এসে আমি আবার হাতির দলটিকে দক্ষিণমুখে ফেরালাম। আমরা নদী পার দিয়ে প্রায় মাইলখানেক এগিয়ে গেলাম। ধীরে ধীরে এগিয়ে চলেছি। হঠাৎ আমার কানের কাছে যেন বাজ ফাটল। আমার বাঁ কানের ভেতরের চামড়া যেন জ্বলে গেল। ভেতরের পর্দা যেন ফেটে গিয়েছে আমারই হাতির দাওয়ার পেছনে একজন দর্শক খুব জোরালো একটা রাইফেল হাতে করে বসেছিলেন। তার হাত থেকে আচমকাই রাইফেল ছুটে যাওয়ায় এই বিপত্তি ঘটল। এরপরে সারাটা দিন আমার কাটল অবর্ণনীয় কষ্টে। কোনো রকমে বিনিদ্র একটা রাত কাটিয়ে পরদিন খুব ভোরে কালাধুঙ্গির পথে পা বাড়ালাম। কালাধুঙ্গিতে আমার বাড়ি। দূরত্ব আমাদের ক্যাম্প থেকে প্রায় 25 মাইল। আমি যখন রওনা হলাম ক্যাম্পে তখনও কেউ জেগে ওঠেনি। কালাধুঙ্গিতে নতুন পাশ করা তরুণ ডাক্তারটি পরীক্ষা করে বললেন আমার কানের পর্দাই ফেটেছে। মাসখানেক পর আমরা নৈনিতালে আমাদের গ্রীষ্মকালীন বাড়িতে গেলাম। সেখানেও র্যামসে হাসপাতালে নৈনিতালে সিভিল সার্জন কর্নেল হার্বার একই কথাই বললেন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম আমার মাথার মধ্যে একটা ফোড়া হচ্ছে। আমার এই অসুস্থতায় আমি তো কষ্ট পাচ্ছিলামই, আমার দুই বোনের অশান্তি যেন ছিল আরও বেশি। হাসপাতালের চিকিৎসায় যখন কোনো ফলই পেলাম না, তখন আমার বোনেদের ইচ্ছার বিরুদ্ধেই আমি চলে যাওয়াই স্থির করলাম। কিন্তু আমি কারো সহানুভূতি আকর্ষণের জন্য এই দুর্ঘটনার কথা বলিনি। এটি বললাম তার কারণ এরপরে যে মানুষ খেকো বাঘের গল্প আপনাদের শোনাবো তার সঙ্গে এই দুর্ঘটনার খুব গভীর সংযোগ। (1929 সালে বিল বেনেস এবং ভিভিয়ান ছিলেন যথাক্রমে আলমোড়া এবং নৈনিতালের ডেপুটি কমিশনার। দুজনকেই দারুণ ভোগাচ্ছিল দুটো মানুষ খেকো বাঘ। ভিভিয়ানের অনুমতি নিয়ে আমি বেনেসের অঞ্চলের বাঘটাই আগে মারার পরিকল্পনা করলাম। আমার এই সংকল্পের পিছনে আরও একটা ধারণাও কাজ করছিল। আমি ভেবেছিলাম বাঘের খোঁজে জঙ্গলে জঙ্গলে ঘুরলে দুর্ঘটনাজনিত মানসিক অবসাদ আমি অনেকটাই কাটিয়ে উঠতে পারবো, আর শারীরিক অক্ষমতাও আস্তে আস্তে সরে যাবে। যাই হোক, শেষ পর্যন্ত 4 এপ্রিল আমি নৈনিতাল থেকে রওনা হলাম। সঙ্গে নিলাম 6 জন গাড়োয়ালি। তাদের মধ্যে ছিল মাধু সিং, রাম সিং, এলহাই নামে এক রাঁধুনি আর এক ব্রাহ্মণ, তার নাম গঙ্গারাম। গঙ্গারামের আমার সঙ্গে যাওয়ার প্রবল উৎসাহ ছিল। ওরেই কাজ ছিল টুকিটাকি ভাই ফরমাস খাটা। 14 মাইল হেঁটে কাঠগুদামে নেমে আমরা ট্রেনে উঠলাম সন্ধ্যাবেলা। বরেলি পিলভিট হয়ে টনকপুর গিয়ে পৌঁছলাম পরদিন দুপুরবেলায়। এখানে বেনিস তার পেশকারকে পাঠিয়েছিল আমার সঙ্গে দেখা করতে।
তার কাছেই শুনলাম আগের দিনই তাল্লাদেশের মানুষকেও একটা ছোট ছেলেকে মেরেছে। খাওয়া দাওয়া শেষ করে সেই রাতেই আমরা পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম 24 মাইল দূরে কালাধুঙ্গার পথে। সারদা নদীর খাদ ধরে 4 মাইল লম্বা কলিয়ারের ট্রামওয়ে লাইনটি বহুদিন হলো জলে ভেসে গিয়েছে, কিন্তু যেখানে পাহাড়ের পাথুরে অংশের ওপর দিয়ে পাথর কেটে লাইন বসানো হয়েছিল সেখানে তার কিছু অংশ এখনো রয়েছে। আমাদের সঙ্গে ভারী বোঝাই নিয়ে যে গাড়োয়ালিরা চলছিল তাদের পক্ষে এই রাস্তাটা পার হওয়া ক্রমে দুঃসাধ্য হয়ে উঠছিল। তার উপরে নদীর খাদ ধরে আমরা প্রায় আধা আধি পথ আসতে না আসতেই রাতের অন্ধকার নেমে এলো। অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত একটা চাতালের মতো পাথর পাওয়া গেল। মাথার উপর ছাদের মতো আর একটা পাথর থাকায় জায়গাটা মোটামুটি নিরাপদ মনে হলো। সারা দিনটা খুব গরম ছিল, আর টনকপুরে ট্রেন থেকে নেমে আমরা এ পর্যন্ত প্রায় 16 মাইল হেঁটেছি। আমার সারা শরীর জুড়ে একটা ক্লান্তির আমেজ। বেশ আরাম করে একটা সিগারেট ধরিয়ে টানছিলাম, হঠাৎ আমার চোখে পড়ল নদীর ওপারে 3টে আলো। নেপাল অঞ্চলে প্রত্যেক বছরই বনে আগুন লাগানো হয় এই এপ্রিল মাস নাগাদ। এই আলোগুলো দেখে আমার মনে হলো নদীর খাদের হাওয়ায় ঠিক ঠিক করে জ্বলা কোনো মরা গাছের কাঠ হয়তো জ্বলে উঠেছে। আমি শুয়ে আলোগুলো দেখতে দেখতেই আরও একটু পরে আরও 2টো আলো চোখে পড়ল। তারপরে একটু পরেই নতুন 2টো আলো বাঁ দিকের আলোটার সঙ্গে মিশে গেল। এবার আমি নিঃসন্দেহ হলাম যে এগুলো আলোই, কোনো আগুন নয়। আলোগুলো জ্বলছিল স্থির অচঞ্চল শিখায়, কোনো ধোঁয়ার চিহ্ন মাত্র ছিল না। তারপরেই আরও কিছু আলো দেখা গেল বাঁ দিকে, পাহাড়ের কিছুটা ওপরে। তখন আমার মনে হলো কোনো বড় জমিদার হয়তো শিকার করতে বেরিয়ে দামি কিছু হারিয়ে ফেলেছেন, আর লোকজনকে লণ্ঠন হাতে পাঠিয়েছেন তারই সন্ধানে। এই কথা আমার কেন মনে হলো জানি না, কিন্তু ওই বরফ গলা নদীর ওপারেও নানা রকম অদ্ভুত কাণ্ড ঘটে। কে জানে কি ঘটছে ওখানে। আমার লোকজন তখন আমারই মতো আলোগুলোর সম্বন্ধে কৌতূহলী হয়ে উঠেছিল। নিচে নিস্তরঙ্গ নদী, চারিদিকের জঙ্গলের সীমাহীন স্তব্ধতা। আলোগুলোর দূরত্ব আমাদের আস্তানা থেকে প্রায় 150 গজ। আমি জিজ্ঞাসা করলাম তারা কোনো গলার আওয়াজ শুনতে পাচ্ছে কিনা। তারা উত্তর দিল কিছুই শোনা যাচ্ছে না। ওপারের পাহাড়ে কি হচ্ছে তা নিয়ে জল্পনা কল্পনা করা এখন বৃথা। সারাদিনের পরিশ্রমের পর আমরাও ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই কিছুক্ষণের মধ্যেই ক্যাম্পের সবাই ঘুমিয়ে পড়ল। পূবে প্রথম ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই 1 কাপ গরম চা আমার হাতে এসে গেল। আমাদের ক্যাম্প ভাঙা মানে তো টুকটাক জিনিসপত্র আর আমার ক্যাম্প খাটটি গুছিয়ে নেওয়া, তাই সময় বিশেষ লাগলো না। নদীর খাদের মধ্য দিয়ে একটা ছাগল চলার পথ দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। সূর্য উঠতে তখন আর বেশি দেরি নেই। দূরের জিনিসটাও এখন বেশ স্পষ্ট দেখা যায়। আমি নদীর পাড় থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত, তারপর পাহাড়ের চূড়া থেকে নদীর পাড় পর্যন্ত প্রত্যেকটা ইঞ্চি জমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। প্রথমে শুধু চোখে, তারপর দূরবীন দিয়েও দেখলাম, কিন্তু কোনো জনমানবের চিহ্ন আমার চোখে পড়ল না। আমার প্রথম ধারণাও যে অমূলক তার প্রমাণও পেয়ে গেলাম। এক ঝলক তাকাতেই বোঝা যায় পাহাড়টা আগাগোড়ায় শক্ত পাথরের, গাছপালা নেই বললেই চলে। সেখানে আগুন লাগার সম্ভাবনাও তাই নেই। যেখানে আলো দেখা গিয়েছিল সেটা একটা পাথরের দেওয়ালের মতো সোজা খাড়াই। মানুষকে ওপর থেকে ঝুলিয়ে না নামিয়ে দিলে কোনো মানুষের পক্ষেই সেখানে যাওয়া অসম্ভব। কালো মেঘের মতো রহস্যটা ঘনীভূত হয়ে এলো।
পরদিন খুব ভোরে আমরা কালাধুঙ্গা থেকে রওনা হলাম। গঙ্গারাম পাহাড়ি রাস্তা ধরে চলে গেল পূর্বগিরির দিকে। আমরা সারদা নদীর গভীর উপত্যকা দিয়ে সোজা পথ ধরলাম। গঙ্গারামকে 10 মাইল ঘুরপথে পাঠানোর উদ্দেশ্য এই যে পবিত্র পূর্বগিরি মন্দিরের বিগ্রহের সামনে আমাদের জন্য পুজো দেওয়া। যাওয়ার আগে তাকে বলে দিয়েছিলাম যে যেন বিগ্রহের পূজারীদের কাছ থেকে আমরা তল্লাদেশে আসার পথে যে অদ্ভুত আলো দেখেছিলাম তার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে। পরদিন সন্ধ্যাবেলা যখন সে টনকপুরে আমাদের সঙ্গে যোগ দিল, তখন তার কাছ থেকে শুনলাম এই কাহিনী। পূর্ণগিরি মন্দিরে ভগবতী দেবীর পুজো হয়। হাজার হাজার তীর্থযাত্রী প্রতি বছর এখানে আসে। এখানে আসবার 2টি মাত্র পথ আছে, একটা ওই বর্মদেও থেকে আর একটা কালাঙ্গা থেকে। এই পবিত্র মন্দিরটিতে আসার রাস্তা একটি, সেটা হলো খাড়া এক পাথুরে পাহাড়ের মধ্যে এক ফাটল দিয়ে। শিশু, বৃদ্ধ বা যাদের মনের জোর কম, তারা এই মন্দিরে যায় পাহাড়িদের পিঠে একরকম ঝুড়িতে। ওপরের মন্দিরে পৌঁছতে পারে একমাত্র তারাই যাদের উপর ভগবতী প্রসন্না। ওপরে মন্দিরের পুজো আরম্ভ হয় ওই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই, দুপুর পর্যন্ত চলে। ওপরের পবিত্র মন্দিরের কাছেই একটা প্রায় 100 ফুট উঁচু পাথরের চাই আছে। ওই পাথরটির ওপর ওঠা স্বয়ং দেবী নিষিদ্ধ করে দিয়েছেন। কিন্তু বহুকাল আগে এক অহংকারী সাধু নিজেকে দেবীর সমান প্রতিপন্ন করার জন্য ওই পাথরটার উপর উঠেছিলেন। তখন দেবী সাধুর স্পর্ধায় কুপিত হয়ে পাথরটির ওপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বরফ গলা নদীর ওপারের পাহাড়টির ওপর। তাই এই সাধুই পূর্ণগিরি থেকে চিরকালের মতো নির্বাসিত হয়। 2000 ফুট নিচে আলো জ্বালিয়ে দেবী ভগবতীর পুজো করেন। এই পুজোর আলো কোনো কোনো বিশেষ সময় দেখা যায়, আর এই আলো তারাই দেখতে পায় যারা দেবীর অনুগ্রহ লাভ করেছে। দেবী তোমাদের লোকজনদের কৃপা করেছে, কারণ তোমরা যাচ্ছ পাহাড়িদের উপকার করতে যারা দেবীর আশ্রিত। এই পুরো কাহিনীটাই গঙ্গারাম আমাকে শুনিয়েছিল যখন আমরা টনকপুরে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। এবার গল্পে ফিরে আসা যাক। গঙ্গারাম কুমায়ুনের যে কোনো লোকের মতোই খুব ক্ষিপ্র গতিতে চলাফেরা করতে পারে। সে আমার সঙ্গে থেকে গেল আমার ক্যামেরা বওয়ার জন্য। আমরা যেখানে রাত কাটাচ্ছিলাম সেখান থেকে মাইল 2 যাওয়ার পর আমরা সেই রাধুনীয় 6 জন গাড়োয়ালিকে পেলাম। এরপর 6 ঘন্টা ধরে আমরা ক্রমাগত হেঁটে চললাম, কখনো সারদা নদীর কিনারে কিনারে, কখনো গভীর জঙ্গলের মধ্য দিয়ে। যেতে যেতে আমরা কালাধুঙ্গা পার হলাম, চুকা পার হলাম, তারপরে পৌঁছলাম সেই পাহাড়ির পাদদেশে, যার ওপারটাই হলো আমাদের গন্তব্যস্থল। এরপর শুরু হলো আমাদের চড়াই ভাঙা। এত খাড়া আর ক্লান্তিকর চড়াই আমাদের অভিজ্ঞতায় বড় একটা পড়েনি। এপ্রিলের জ্বলন্ত রোদ সর্বাঙ্গ যেন পুড়িয়ে দিচ্ছে। কোথাও একটা গাছও নেই যে ছায়ায় দুদণ্ড জিরোব। থেমে থেমে বহু কষ্টে আমরা সন্ধ্যা নাগাদ একটা কুড়ে ঘরের কাছাকাছি এসে থামলাম। চুকাতেই আমাদের বলে দেওয়া হয়েছিল এই কুড়ে ঘরটি এড়িয়ে যেতে। এখন মানুষকে কই হোক আর যাই হোক, আমাদের আর এগোবার শক্তি অবশিষ্ট ছিল না। এই কুড়ে ঘরে বাস করে 2টি পরিবার। এত মানুষজন আসায় তারা খুব খুশি হলো। কিছুক্ষণ বিশ্রাম করে রাত্রের খাওয়া দাওয়া সেরে আমি কুড়ে ঘরটির পাশেই একটা গাছের নিচে ক্যাম্পখাটটা পেতে শুয়ে পড়লাম। আমার পাশ দিয়েই বয়ে চলেছে একটা ছোট্ট ঝর্ণা। সেই রাত্রে শুয়ে শুয়ে আমি সম্পূর্ণ পরিস্থিতিটা মনে মনে ভাবার চেষ্টা করলাম।
টনকপুরে গাড়ি ছাড়ার পর আমরা একটা মিনিটও নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাস্থলে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করেছি। আমি জানতাম আমরা পৌঁছানোর আগেই বাঘটা তার শিকারের সবটাই খেয়ে ফেলবে, তবে তাকে যদি ঘাঁটানো না হয় তাহলে হয়তো ধারে কাছে সে আরও 2-1 দিন থাকবে, আর এটাই হবে আমার সুযোগ। পরদিন সকালে যখন নেপাল পাহাড়ের ওপর দিয়ে সূর্য উঠছে, আমার .275 রিগবি মশার রাইফেলটা তেল দিয়ে পরিষ্কার করে 5 রাউন্ড গুলি ভরে নিয়ে যাত্রার জন্য তৈরি হলাম। মানুষখেকোর ভয়ে বিভিন্ন গ্রামের মধ্যে যোগাযোগ প্রায় ছিল না বললেই চলে। কাজেই সেই কুড়েঘরের বাসিন্দা দুটি বাঘটির শেষ শিকার সম্পর্কে কিছুই শোনেননি। আমাদের কোন দিকে কতদূর যেতে হবে সে সম্বন্ধেও তারা কিছুই বলতে পারল না। পাহাড়ের উপরের দিকে দেখি যে আমি যে পথে এসেছি সে পথটি বেশ ভালো একটা জঙ্গলের রাস্তার সঙ্গেই মিশেছে। এপ্রিলে সারা প্রকৃতি সাজেন নয়নাভিরাম সাজে, কিন্তু যে বনে মানুষখেকোর ভয় থাকে সে বনের দৃশ্য যতই সুন্দর হোক না কেন, স্নায়ু সবসময় সজাগ রাখতে হয় কোনো অদৃশ্য বিপদের আশঙ্কায়। যাক, আমি সেই পথই বাজলাম। আরও খানিক হাঁটতে সামনে একখণ্ড ঘাসের ঢাকা জমি দেখতে পেলাম। সেখান থেকে নজরে পড়ল দূরে একটা গ্রাম। খোলা জায়গা দিয়ে হাঁটার সময় গ্রামের লোক নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছিল। আমি গ্রামে পৌঁছতে দেখি গ্রাম শুদ্ধ লোক জড়ো হয়েছে আমাকে অভ্যর্থনা জানাতে। আমার অবাক লাগে, কুমায়ুনের যে কোনো সুদূর গ্রামে যদি কোনো আগন্তুক হঠাৎ এসে পড়ে, তার আসার উদ্দেশ্য কি তা জানা না থাকলেও সে যা সমাদর পায় তা পৃথিবীর অন্য কোথাও লোক ভাবতেই পারবে না। আমি সেই ভিড়ের কাছে পৌঁছতে না পৌঁছতেই একটা শতরঞ্চি পাতা হয়ে গিয়েছে, আর তার উপর বসানো হয়েছে একটা মোড়া। দে বাবুকে দুধটা দে। আমি বসতে না বসতেই আমার হাতে পেতলের পাত্রে দুধ ধরিয়ে দেওয়া হলো। বুঝলাম আমি রাইফেল হাতে পৌঁছনো মাত্রই ওরা ধরে নিয়েছে যে আমি এসেছি সেই মানুষখেকোকে মারতেই। ওদের মধ্যে থেকে একজন বলল, বাবু, এত সকাল সকাল আপনি পায়ে হেঁটে এলেন কোত্থেকে? হ্যাঁ, সব থেকে কাছে যে ডাক বাংলোটি ছিল সেইটাই তো এখান থেকে প্রায় 30 মাইল দূরে। দুধ খেতে খেতে আমি তাদের কয়েকটা সিগারেট বিলি করলাম। তারপর নানা ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার ফাঁকে ফাঁকে আমি আরও কয়েকটা প্রশ্ন করলাম ওদের। তোমাদের গায়ের নাম কি? জি বাবু, গায়ের নাম তামালি আছে। তা কতদিন থেকে মানুষখেকোর উপদ্রব হচ্ছে? তারা জানালো, বহু বছর ধরে গ্রামটি মানুষখেকোর উপদ্রবে ভুগছে। কেউ কেউ বলল 8 বছর, কেউ বলল 10 বছর। তবে একটা বিষয়ে সবাই একমতে বলল, বুঝলেন বাবু, যে বছর ও বাঁচি সিং কুড়োল দিয়ে কাঠ কাটতে গিয়ে ও পায়ের বুড়ো আঙুল কাটে ফেললো, ঠিক সেই বছরটিতেই মানুষখেকো প্রথম হানা দেয় এইখানে। বাঘটার জন্য সারা গ্রামে এমন একটা ত্রাসের সঞ্চার হয়েছে যে গ্রামের আশপাশের জমিগুলো কেউ আর চাষ করছে না। প্রয়োজনীয় খাবার দাবার আনার জন্য আর টনকপুরে যেতে চায় না কেউ। বাঘটা তামালি ছেড়ে কখনো এক নাগাড়ে বেশি দিন দূরে থাকে না, প্রায় ফিরে ফিরে আসে সে। আমাকে আরও খুব পীড়াপিড়ি করতে লাগলো এখানে থেকে যাওয়ার জন্য, কারণ তল্লা দেশের অন্য যে কোনো জায়গার থেকে এখানেই বাঘটা মারার সুযোগ অনেক বেশি। যাই হোক, আমি কেন যাচ্ছি ওদের বুঝিয়ে বলতে ওরা বুঝল। আমি কথা দিলাম যে প্রথম সুযোগেই আমরা আবার তামালিতেই ফিরে আসব। তারপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমি রওনা দিলাম সেই গ্রামটির দিকে যেখানে মানুষখেকোটা তার শেষ শিকারটি মেরেছে। মাইল 4 পশ্চিমে যাওয়ার পর
রাস্তাটা ঘুরে গিয়েছে উত্তর দিকে। তারপর একটা উপত্যকার ওপর দিয়ে চলে গেছে রাস্তাটা। একটু চড়াইয়ে একটা গোল জায়গায় দাঁড়িয়ে দেখি একটু পূবেই একটা গ্রাম। গ্রামের মোড়লের কাছে জানলাম গ্রামটির নাম তাল্লাকোট। আরও শুনলাম চম্পাবত থেকে দুদিন আগে এক পাটোয়ারি এসেছে আমার সঙ্গে দেখা করার জন্য। সে সবাইকে বলেছে যে নৈনিতাল থেকে এক সাহেব আসছে মানুষ খেকো বাঘ মারতে। গাঁয়ের মোড়ল যখন আমাকে এইসব খবরাখবর দিচ্ছিল তখনই ফিরে এলো জনা ৩০ দলটি। তারা জানালো বাঘটা যেখানে মানুষ মেরেছে সেখানে খুঁজে পেতে তারা মেয়েটির দাঁতগুলো শুধু পেয়েছে, এমনকি তার জামা কাপড় পর্যন্ত সেখানে খুঁজে পাওয়া যায়নি। একটা বছর ১৭ ছেলে বলল গাঁয়ের ওপাশে গেলে সে দেখিয়ে দিতে পারে কোথায় মানুষকে কোটা তার মাকে মেরেছে। হাঁটতে হাঁটতে ঘাসে ঢাকা উপত্যকার থেকে ১,৫০০ গজ নিচে একটা ঝোপের দিকে আঙুল দেখিয়ে ছেলেটি বলল, আরও কিছু মেয়ের সঙ্গে যখন আমার মা ঘাস কাটছিল তখন ঠিক ওই 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 জায়গাটা, ওখানে বাঘে তাকে আক্রমণ করে। তারপর নালায় একটা ওক গাছ দেখিয়ে বলল, আর ওই 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 গাছটার নিচে মায়ের বাঘে খাবার শরীরটা দেখতে পেয়েছি। হনুমানে ওই ওই গাছটার ডালপালা ভেঙেছে। আমি আর আমার দলের লোকেরা কিন্তু বাঘটাকে দেখিনি, বাঘের কোনো আওয়াজও শুনতে পাইনি। আমরা যখন পাহাড় বেয়ে নামছিলাম তখন প্রথমে একটা ঘোড়ালের ডাক শুনি, আর তার কিছুক্ষণ পরেই একটা হনুমান ডেকে ওঠে। তাহলে একটা ঘোড়াল আর একটা হনুমান ডেকেছিল। ঘোড়াল অবশ্য অনেক সময় মানুষ দেখলেও চিৎকার করে, কিন্তু হনুমান তো তা করে না। অবশ্য বাঘ দেখলে দুজনেই ডেকে উঠবে বই কি। তবে এটা কি সম্ভব যে বাঘটা মরার কাছেই কোথাও ঘাপটি মেরেছিল? লোকজনের দলবল হাজির হতেই সে সরে গিয়েছে। গাঁয়ের মোড়লকে ছোট নদীটির ধারে আমার তাঁবু ফেলার ব্যবস্থা করতে বলে আমি ঠিক করলাম বাঘটা যেখানে মরাটা খেয়েছে একবার সেই জায়গাটা ভালো করে দেখে আসব। দেখব বাঘটা মাদি না মদ্দা। মাদি হলে বাঘটার কোনো বাচ্চা কাচ্চা আছে কি না সেটাও দেখতে হবে। আমি আগেই বলেছি কুমায়ুনের এই অঞ্চলটা আমার সম্পূর্ণ অজানা। আমি গ্রামের মোড়লকে জিজ্ঞাসা করলাম কোন পথে সবচেয়ে সহজে ওই উপত্যকায় নামা যায়। সেই ১৭ বছরের ছেলেটি এগিয়ে এসে খুব আগ্রহের সঙ্গে বলল, আমি তোমার সঙ্গে যাব সাহেব, পথ দেখিয়ে নিয়ে যাবো তোমায়। সবসময় মানুষকে বাঘের আতঙ্কে যারা বাস করে তাদের সাহস আর সম্পূর্ণ অপরিচিত লোকের ওপর বিশ্বাস রাখার ক্ষমতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ছেলেটির নাম দুঙ্গার সিং। বছরের পর বছর দুঙ্গার সিং বাস করছে মানুষ খেকোর দৌরাত্মের মধ্যে। মাত্র কয়েক ঘন্টা আগেই সে দেখে এসেছে তার মায়ের ছিন্ন ভিন্ন দেহাবশেষ। ঘোড়াল আর হনুমানের ডাক শুনে সেও বুঝতে পেরেছে যে তার মায়ের হত্যাকারী হয়তো আশেপাশেই কোথাও ওত পেতে রয়েছে, কিন্তু তার সত্ত্বেও একা এবং সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত লোকের সঙ্গে সেই বিপদসংকুল জায়গায় যেতে তার কোনো দ্বিধা নেই। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আরো ৪০০ গজ মতো এগিয়ে একটা খোলা জায়গার ওপর এসে দাঁড়ালাম। দুঙ্গার সিং গভীর নালাটার দিকে আঙুল দেখিয়ে ফিসফিস করে বলল যে এই দিকেই বাঘটা তার মাকে খেয়েছে। এবার সে হাতের ইশারায় আমাদের চুপ করতে বলে খুব মনোযোগ দিয়ে কি একটা শুনছিল আর মাঝে মাঝে মাথা নাড়াচ্ছিল। শেষবারের মতো মাথাটা ঝাঁকিয়ে সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমার ভাই আপনাকে জানাতে বলছে নিচে ওই পোড়ো জমিটার উপর রোদে পিঠ দিয়ে লাল মতো কি একটা শুয়ে আছে। এই তো এই রকম একটা সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার আমাকে করতেই হবে। তাদের বললাম গাছটার ওপর চড়ে বসে থাকতে। আমি না বললে তারা গাছ থেকে যেন না নামে, নামলে প্রাণের ভয় আছে। যতদূর সম্ভব উঁচুতে উঠে বসে রইল তারা। আমি মাটির উপর
প্রায় শুয়ে পড়ে হাতে পায়ে শরীরটাকে টেনে মাঠের ধারে এসে ঘাসের ফাঁক দিয়ে নিচের দিকে তাকালাম। আমাদের নিচে একটা ছোট্ট উপত্যকা, তারই ওধারে ঘাসের ঢালু জমিটা প্রায় 30 গজ চওড়া। তারপরেই একখণ্ড ঘেঁষো জমির ওপর প্রায় উজ্জ্বল সূর্যলোকে 10 ফুট দূরত্বে শুয়ে আছে দুটো বাঘ। কাছের বাঘটা শুয়ে আছে আমাদের দিকে পিঠ করে, পাহাড়ের দিকে মুখ করে, আর অন্যটার পেটটা আমাদের দিকে। কাছেরটাকে গুলি করা খুবই সহজ, কিন্তু আমার ভয় হলো দূরেরটা গুলির আওয়াজ শুনে গভীর বনের মধ্যে লুকিয়ে না পড়ে। অথচ আমি যদি দূরেরটাকে প্রথমে গুলি করি, তাহলে রাইফেলের শব্দে প্রথম বাঘটি হয়তো পাহাড়ে উঠে যাবে। সেখানে লুকোবার জায়গা কম নয়, না হয় আমার দিকে এগিয়ে আসবে হয়তো। অনেক ভেবে চিনতে আমি প্রথমে দূরেরটিকে গুলি করায় স্থির করলাম। রাইফেলটা স্থিরভাবে রেখে জানোয়ারটার হৃৎপিণ্ডে আন্দাজ করে নিশানা করে ঘোড়া টিপলাম। বাঘটা একটা পেশিও নাড়ালো না, কিন্তু অন্য বাঘটা বিদ্যুতের মতো ছুটে জমি আর বৃষ্টির জলে নালার মধ্যে যে 5 ফুট চওড়া জায়গাটা রয়েছে সেখানে এক লাফে গিয়ে পড়ল। সেখানে দাঁড়িয়ে বাঘটা সঙ্গীর দিকে তাকালো। আমি আবার ঘোড়া টিপলাম। গুলি খেয়ে ছিটকে গিয়ে পড়ল জলের নালাটার মধ্যে। তারপর আর তাকে দেখা গেল না। আমার দ্বিতীয় গুলিটার পরেই আমি সেই সুগন্ধ আগাছার ঝোপে মরা বাঘটার কাছেই আর একটা নড়াচড়া লক্ষ্য করলাম। মনে হলো একটা বিরাট জানোয়ার তীব্র বেগে ছুটে চলে যাচ্ছে জমিটার ওপর দিয়ে। এ নিশ্চিত তৃতীয় বাঘ ছাড়া আর কিছুই না। আমি জানোয়ারটাকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তার গতিপথ অনুসরণ করতে পারছিলাম। প্রায় 200 গজ দূরে পাতার আড়াল থেকে জানোয়ারটির বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। কয়েক মুহূর্ত পরেই ঘাসের ঢালু জমিটার ওপর একটা বাঘ বেরিয়ে এলো, আর আমি সঙ্গে সঙ্গে রাইফেল ছুঁড়লাম। গুলি খেয়ে বাঘের পড়ে যাওয়া, শরীর কুঁচকে যাওয়া আমি আগেও দেখেছি, কিন্তু একটা গুলিতে এত নিশ্চিতভাবে কোনো বাঘের মৃত্যু এর আগে আমি দেখিনি। বাঘটা কয়েক মুহূর্ত নিশ্চলভাবে পড়ে রইল। তারপরে পা সামনের দিকে রেখে সে পাথরের দিক দিয়ে হড়কে পড়তে লাগলো। রাইফেল কাঁধে রেখে ঘোড়ায় আঙুল দিয়ে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু বাঘটার শরীরে কোথাও কোনো জীবনের স্পন্দন দেখলাম না। দুঙ্গার সিং ছিল আমারই কাছে জমিতে বুক দিয়ে শুয়ে। এখন সে উঠে দাঁড়িয়ে আনন্দের আতিশয্যে নাচতে আরম্ভ করল। আমি প্রথমে যখন বাঘ দুটোকে ঘুমিয়ে থাকতে দেখি, তখন ভেবেছিলাম মানুষকে বাঘটার হয়তো একটা বাঘিনী জুটেছে। কিন্তু আমার তৃতীয় গুলিতে যখন আর একটা বাঘ বেরিয়ে এলো, তখন এই বুঝলাম যে ওটা বাঘিনী আর এগুলো তার বাচ্চা। এই তিনটের মধ্যেই যে একটা তল্লাদেশের মানুষ খেকো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জমিটার কোনায় পা ঝুলিয়ে বসে থাকলাম, আর সঙ্গীদের সিগারেট দিয়ে বললাম, সিগারেট খাওয়া শেষ হলেই আমি যাব নালার মধ্যে যে বাঘটা পড়েছে সেটার খোঁজে। ভাগ্যদেবী যে আমার উপর এতটা প্রসন্ন হয়েছেন, তার জন্য নিজের মনে একটু আনন্দই হচ্ছিল। তল্লাদেশে পৌঁছানোর ঘণ্টাখানেকের মধ্যেই ঘটনাচক্রে দেখা গেল সেই মানুষকে কোটার, যেটা 8 বছর ধরে সন্ত্রাস সৃষ্টি করে চলেছিল। এক মুহূর্তের মধ্যেই সেটাকে শেষ করে দিলাম আমি তল্লাদেশে আমার সাফল্যের আনন্দে অভিভূত হয়ে চোখের মাথায় আকাশের দিকে গুলি চালিয়ে দিলাম। আর এখন বলতে লজ্জা করে যে সেদিন আমি সবাইকে দেখাতে চেয়েছিলাম যে এমন দিনে আমার পক্ষে কিছুই মারা অসম্ভব নয়। সিগারেট খাওয়া শেষ করে আমি গেলাম নালার মধ্যে বাঘটার খোঁজ করতে। পাহাড়টা খাড়াই ছিল খুব বেশি। আমি প্রায় 50 ফুট নেমেছি, এমন সময়
সাহেব, সাহেব দেখুন, ওই বাঘটা যাচ্ছে। সাহেব, সাহেব দেখুন। আমি দুঙ্গার সিংয়ের দিকে ফিরে তাকালাম। দেখলাম সে আঙুল দিয়ে উপত্যকার ওধারে পাহাড়ের নিচে ঢালুর দিকে, যেদিকে ওর মা মারা পড়েছে সেই দিকে দেখাচ্ছে। প্রথমে আমি কিছুই দেখতে পেলাম না, তারপর দেখলাম বাঘটা খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো রকমভাবে উঠে যাচ্ছে পাহাড়ে। একেবারে 3-4 পা করে গিয়েই একটু করে দাঁড়াচ্ছে। দেখে বুঝলাম এটি সেই বাঘটি যে গাছপালা ভেঙে জঙ্গলের মধ্যে পড়েছিল। সঙ্গে সঙ্গে রাইফেলে 300 গজের নিশানা ঠিক করে ব্যবস্থা করে নিলাম। তারপর বাঁ হাতে চারা গাছটা ধরে রাইফেলটা কবজির উপরে রেখে ধীরে সুস্থে তাক করলাম। আমাদের মধ্যে দূরত্ব ছিল 400 গজের মতো, আর বাঘটা ছিল আমার থেকে একটু বেশি উচ্চতায়। তাই বাঘটা একটু না দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করলাম। সে একবার দাঁড়াতেই আমি আস্তে করে ট্রিগার টিপলাম। কিন্তু এ কি, বুলেটটা যেতে অবিশ্বাস্য রকম বেশি সময় নিল মনে হলো। তারপরে একটু ধুলো উঠল। সঙ্গে সঙ্গে বাঘটা সামনের দিকে একটু ঝোঁক খেয়ে আবার ধীরে ধীরে চলতে শুরু করলো। না 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 না, আমি বুঝলাম আমার নিশানা ঠিক লাগেনি। এখন আমার আর বাঘটার মধ্যে দূরত্ব কমে এসেছে। ওটাকে মারা আমার শুধু একটা বুলেটের অপেক্ষা। কিন্তু সেই বুলেটটাই আমার এখন নেই। যখন বাঘটা গুলি খেয়ে গড়িয়ে পড়ছিল তখন বোকার মতো অন্য বুলেটটা আমি খরচ করে ফেলেছি। শূন্য রাইফেল হাতে নিয়ে আমি বোকার মতো দেখলাম বাঘটা আস্তে আস্তে যন্ত্রণায় কাতর হয়ে পাহাড়ের উপরে উঠে মুছে গেল। কর্নেল বারবার আমাকে বলেছিলেন ভারী রাইফেল ব্যবহার না করতে, আর হালকা রাইফেল ব্যবহার করলেও প্রয়োজনের বেশি গুলি না করতে। এই পর্যন্ত যা ঘটল তা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে আমি একটা মোক্ষম গুলি বোকার মতো খরচ করলাম। না হলে 5 রাউন্ড গুলি ছিল আমার পক্ষে যথেষ্ট। আমার লোকেরা অন্যান্যদের সঙ্গে আমার সব গতিবিধি লক্ষ্য করছিল। তারা জানতো আমার রাইফেলের ম্যাগাজিনে 5 রাউন্ডই গুলি থাকে। আমার পঞ্চম গুলির পরে আহত বাঘটা যখন পাহাড়ের ওপর দিয়ে অদৃশ্য হয়ে গেল, তখন মাধো সিং আরও গুলি নিয়ে পাহাড়ের ওপর দৌড়ে নেমে এলো। সবুজ ঘাসের ওপর আর নালার মধ্যে যে বাঘ দুটি মরে পড়েছিল সে দুটো প্রায় পূর্ণবয়স্ক। যে বাঘটি আহত হয়ে চলে গেল সেটি যে তল্লাদেশের মানুষ খেকো সে বিষয়ে কোনো সন্দেহ রইল না। মাধো সিং আর দুঙ্গা সিংকে বাঘের বাচ্চা দুটো গ্রামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলে আমি একাই রওনা হলাম সেই আহত বাঘিনীর সঙ্গে মোকাবেলার চেষ্টা করতে। ভাঙা ডালপালার ওপরে লেগে থাকা হালকা রক্তের দাগ অনুসরণ করে আমি পৌঁছলাম সেই জায়গায় যেখানে বাঘিনীটিকে আমি শেষ গুলি করেছিলাম। দেখলাম কিছুটা লোম এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, আর তার সঙ্গে লেগে রয়েছে একটু রক্ত। অর্থাৎ আমার বুলেটটা তার পিঠ ঘেঁষে কিছুটা লোম উড়িয়ে নিয়েছে মাত্র। কাছাকাছি একটা প্রায় 100 গজ চওড়া আগাছার জঙ্গল। কিন্তু তখন সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসছে, নিশানা করে গুলি চালানো কঠিন। তাই আমি স্থির করলাম আজ গ্রামে ফিরে যাওয়াই ভালো। কাল সকালেই জঙ্গলটা ভালো করে খোঁজা যাবে না হয়। পরদিন সকালটা কেটে গেল বাঘের বাচ্চা দুটোর ছাল ছাড়িয়ে টান টান করে শুকোতে দিতে। আমি যখন বাচ্চাগুলোর ছাল ছাড়াচ্ছিলাম তখন গ্রামের লোকজন আমায় ঘিরে বসেছিল। আমরা যখন রওনা হলাম তখন বেলা প্রায় দুপুর। আমি সেই ছাগল চলা রাস্তাটা দিয়ে নিচে উপত্যকার দিকে গেলাম। এই রাস্তাতেই গতকাল বিকেলে আমি সেই বাঘিনীটিকে অনুসরণ করেছিলাম। পাথর ফেলে ফেলে জঙ্গলের প্রায় প্রতিটি ফুট তন্ন তন্ন করে খোঁজা হয়ে গেল,
তখন আমি আবার টুপি নেড়ে লোকজনেদের দেখা শেষ করে গ্রামে ফিরে যেতে বললাম। লোকজনরা চলে যেতে আমি আবার জঙ্গলটা খুঁজলাম, কিন্তু বাঘিনীটাকে পাওয়ার কোনো আশাই আর দেখলাম না। আগের দিন তাকে যখন পাহাড়ে উঠতে দেখি তখন সে ক্ষতের যন্ত্রণায় খুব কাতর ছিল। ক্ষতের রক্ত পরীক্ষা করে বুঝলাম ক্ষতটা ওর ওপরই হয়েছে, খুব একটা গভীর নয়। তবে বাঘিনীটা অমন হুমড়ি খেয়ে পড়েছিলই বা কেন? হয়তো আমাকে বোকা বানাতে। এখন আমার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বাঘিনীটা কোন দিকে আর কত দূরে গিয়েছে? খোঁড়া পায়ে পাহাড়ের নিচে নামা ওপরে ওঠার থেকেও কঠিন। বাঘটা এই হতবুদ্ধি অবস্থাটা কাটিয়ে উঠলেই পাহাড়ের ঢালু বেয়ে নিচে নামা বন্ধ করে চোটটা সামলে নেওয়ার জন্য একটা নিরাপদ আশ্রয় খুঁজবে। আর আশ্রয় খুঁজে পেতে গেলেই বাঘিনীটিকে পাহাড় পার হতেই হবে। সিগারেটটা শেষ করে আমি সেই জানোয়ারদের পায়ে চলা পথটা ধরে এগোলাম। যতই দূরে এগোচ্ছি ততই আমি হতাশ হয়ে পড়ছি, কারণ আমি জানি এই পথে বাঘিনীটার পায়ের থাবার ছাপ না পেলে তাকে আর খুঁজে পাওয়ার আশা অনেক কম। আমি পাহাড়ের ওপর দিয়ে তখন মাইলখানেক এগিয়েছি, হঠাৎ দেখতে পেলাম সেই বাঘিনীর থাবার ছাপ আর কিছুটা রক্ত শুকিয়ে চাপ বেঁধে রয়েছে। এখান থেকে বাঘিনীটা আবার পরিষ্কার রক্তের নিশানা রেখে গেছে। নালাটার ডান দিকের পাড়টা মাত্র কয়েক ফুট উঁচু, কিন্তু বাঘিনীটার বেশ কয়েকবার চেষ্টা করেও তার ওপরে উঠতে পারেনি। আমি বুঝলাম কাছাকাছি কোথাও রয়েছে বাঘিনীটা। কিন্তু আমার ভাগ্য নেহাতি খারাপ। কিছুক্ষণ আগে থেকেই আকাশ জুড়ে কালো মেঘের তোড়জোড় শুরু করেছিল। এবার আর পরীক্ষা নিরীক্ষা কোনো কিছু করার আগেই মুষলধারে বৃষ্টি এলো। রক্তের দাগ ধুয়ে মুছে একাকার হয়ে গেল। আমি বুঝতে পারলাম তাকে খুঁজে পাওয়া আরো কঠিন হবে, কিন্তু আমার এও মনে হচ্ছে তার সঙ্গে মোলাকাত তো আমার একবার হবেই। পরদিন আমি আবার 6 জন গাড়োয়ালিকে সঙ্গে নিয়ে নালাটার কাছে ফিরে এলাম। কিছুটা এগিয়ে দেখি বাঁদিকে একটা জন্তু জানোয়ারের পায়ের চলার পথ পাহাড় বেয়ে নেমে এসেছে। পথটা বেশ ব্যবহার হয় বলেই মনে হলো। একা এই পথে যদিও যাওয়া বিপজ্জনক, আমি তবুও এগিয়ে গেলাম। আরো খানিকটা ভেতরে ঢুকলাম। সেই পথে আমি দেখতে পেলাম বাঘিনীটার থাবার ছাপ গত সন্ধ্যার বৃষ্টিতে কিছুটা ধুয়ে গিয়েছে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার কাছেই একটা বিরাট পাথর, আর তার উপর চাপ চাপ রক্ত। মন বলছে খুব কাছেই রয়েছে নরখাদকটি, কিন্তু চোখে ধরা পড়ছে না। আমি লোকজনদের কাছে ফিরে এসে 1 কাপ চা খেলাম। তারপর আমরা গেলাম পাথরের সেই খাঁজটার কাছে যেখানে রক্তটা জমেছিল। এই 6 জনই আমার সঙ্গে বহুবার শিকারে গিয়েছে। রক্তের পরিমাণ দেখে ওরা বলল বাঘটার শরীরে এমন কোনো একটা গভীর ক্ষত হয়েছে যার ফলে কয়েক ঘন্টার মধ্যেই হয়তো ওটা মারা যাবে। কিন্তু এ বিষয়ে আমি ওদের সঙ্গে একমত হতে পারলাম না, কারণ আমি জানি যে বাঘটা আঘাত পেয়েছে শরীরের উপর। সময় পেলেই বাঘটা সেরে উঠবে, আর যতদিন সে বাঁচবে তাকে খুঁজে পাওয়া আরো কঠিন হবে। আমি জোর দিয়ে বলছি এটা অরণ্য গাথা,
বিজ্ঞান নয় যে পাঠ্যপুস্তক পড়ে তা শেখা যাবে। এ শেখা যায় অল্প অল্প করে অভিজ্ঞতার মধ্য দিয়ে। এই অভিজ্ঞতা অর্জন চিরকাল ধরেই চলতে পারে, এর কোনো সময়সীমা নেই। অনুসরণ করার বিদ্যাও একইভাবে অর্জন করতে হয়। অনুসরণের কাজে এত ধরনের রকমফল আছে যে শিকারে গেলে এই কাজটি আমার সবচেয়ে আকর্ষণীয় বলে মনে হয়। প্রথম 100 গজ আমাকে চলতে হলো হাঁটু সমান উঁচু ঘাসের জঙ্গলের মধ্য দিয়ে। এটুকু পথ অনুসরণ করা কঠিন হলো না, কিন্তু এরপরেই শুরু হয়েছে রিঙ্গলের ঘন ঝোপ। আমার নিশ্চিত ধারণা বাঘিনীটা এই ঝোপের মধ্যেই লুকিয়ে রয়েছে। কিন্তু সে আমাকে আক্রমণ না করলে তাকে গুলি করার কোনো আশাই আমার নেই, কারণ রিঙ্গল ঝোপের জড়াজড়ি করা গাছের মধ্য দিয়ে গেলে আওয়াজ হবেই। ঝোপটা যখন প্রায় আধা আধি পেরিয়েছি, তখন হঠাৎ একটা কাকার ডেকে উঠল। বুঝলাম বাঘিনীটা তাহলে চলতে শুরু করেছে। আমি ফিরে এসে বাঁ দিকে গেলাম, কিন্তু সেখানে কোনো খোলা জায়গা পেলাম না, কিংবা যে কাকার হরিণটা ডেকেছিল তাকেও দেখতে পেলাম না। পরক্ষণেই দেখলাম কাকারটা পাহাড়ের গা বেয়ে নেমে গেল। কতগুলো কালিজ পাখি হঠাৎই কিচিরমিচির শুরু করে দিল। তার মানে বাঘিনীটা এখনো এগিয়ে চলেছে। একটা শব্দ শুনে তার দিক এবং দূরত্ব নির্ণয় করা যে কোনো শিকারীর পক্ষেই একটা বিশেষ গুণ। আমি এই ব্যাপারটা প্রায় নিখুঁত করে এনেছি বললেই চলে। কিন্তু হঠাৎ আমি উপলব্ধি করলাম আমার সেই দুর্ঘটনার পর এই ক্ষমতাটি থেকে আমি বঞ্চিত হয়েছি। আমি আমার নিরাপত্তার জন্য আমার শ্রবণ শক্তির ওপর আর নির্ভর করতে পারবো না। জঙ্গলের বাসিন্দাদের যে ভাষা শেখার জন্য আমার এত বছর লেগেছে, সেই ভাষা শুনে আনন্দ পাওয়ার ক্ষমতা আমি ধীরে ধীরে হারিয়ে ফেলছি। আমার কানের ওপর আর আমি কোনোদিনই নির্ভর করতে পারবো না। যাই হোক, এই সম্বন্ধে 7-5 ভেবে আর কোনো লাভ নেই। আমার যে অক্ষমতায় থাক না কেন, এখন আমি মেনে নিতে রাজি নই যে কোনো বাঘ, সে মানুষকে হোক আর যাই হোক, আমার উপর টেক্কা দিয়ে যাবে। বিশেষ করে যখন আমরা দুজনেই দুজনের জীবনের ওপর তাক করে আছি। আমি আবার সেই ঝোপে ফিরে গেলাম। এবার বাঘিনীটাকে খোঁজার চেষ্টা করলাম সম্পূর্ণ দৃষ্টিশক্তির ওপর নির্ভর করে। বারবার সম্বর, কাকার হরিণ আর হনুমানের ডাক থেকেই বুঝলাম এ বনে শিকার আছে প্রচুর। কালিজ, যে রসিক দামা, এইসব পাখির ডাক শুনে বুঝলাম এরা বাঘিনীর চারিপাশে ভিড় করে রয়েছে। সাধারণত এই শব্দগুলোই আমাকে পথ চিনিয়ে নিয়ে যেতে সাহায্য করে, কিন্তু এখন সেদিকে কোনো নজর না দিয়ে আমি বাঘিনীটিকে ধীরে ধীরে অনুসরণ করে চললাম। খানিকটা চলার পর ঘাসের উপর আমি বাঘিনীর থাবার ছাপ হারিয়ে ফেললাম। বাঘিনীটা নিশ্চয়ই টের পেয়েছিল তাকে খুব কাছ থেকে অনুসরণ করা হচ্ছে, তাই সে যতটা সম্ভব আড়াল নিয়ে চলার চেষ্টা করছে। বাঁ দিকের ঝোপে বাঘিনীটার কোনো চিহ্ন না দেখে আমি আবার খোলা জায়গাটায় ফিরে এলাম। হঠাৎ শুনলাম আমার লোকজনেদের শীষ। ওরা আমার ডান দিকের কয়েকশো গজ দূরে একটা গাছের উপর উঠেছিল। আমি ওদের দিকে ফিরে হাত নেড়ে জানালাম যে আমি ওদের দেখতে পেয়েছি। তখন তারা হাত পা নেড়ে সংকেত করে আমায় একবার উপর একবার নিচের দিকে দেখালো। ওরা আমায় বোঝাবার চেষ্টা করছিল বাঘটা পাহাড়ের চূড়ায় উঠে অন্য দিক দিয়ে নেমে গেছে। যে বড় পাথরটার কাছ থেকে আমি বাঘিনীটার থাবার ছাপ অনুসরণ করতে শুরু করি,
সেখান থেকে ঝর্ণার দূরত্ব মনে হলো মাইল 4, কিন্তু পথটা অতিক্রম করতে আমার সময় লেগে গেল প্রায় 7 ঘন্টা। দিনটা যদিও বা ব্যর্থ হয়েছে, কিন্তু সময়টা কেটেছে বেশ উত্তেজনার মধ্য দিয়ে। আমাকে এগোবার সময় প্রত্যেকটি মুহূর্তে সতর্ক থাকতে হয়েছে যাতে মানুষকে খপ্পরে না পড়ি। রাতে ক্যাম্পে ফিরে এসে বুঝতে পারলাম যে দুঃসময়ের ভয় আমি করেছিলাম তা এসে গিয়েছে। একটা ফোড়া থেকে দুঃসহ যন্ত্রণা বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ছিল শিরায় শিরায়। মাথায় যেন কে ক্রমাগত হাতুড়ির ঘা মারছিল। একটার পর একটা বিনিদ্র রাত কাটানো আর শুধু চা খেয়ে থাকায় আমার সব সাহস যেন কে শুষে নিচ্ছিল। আরও একটা রাত বিছানায় বসে বসে যন্ত্রণায় ছটপট করা, কি একটা যেন ঘটবে তারই অপেক্ষায় থাকা, এই চিন্তাই আমার কাছে যেন সবচেয়ে অসহ্য বোধ হচ্ছে। আমি তল্লাদেশে এসেছি ওখানকার পাহাড়ি লোকজনেদের সন্ত্রাসমুক্ত করব বলে, আর নিজের খারাপ সময়টাও কিছুটা কাটিয়ে উঠব বলে। কিন্তু এ পর্যন্ত যা করেছি তাতে ওখানকার লোকজনেদের বিপদ কাটা তো দূরের কথা, বরং বেড়েই গিয়েছে। বাঘিনীটা গত প্রায় 8 বছরে 150 মানুষ মেরেছে, আর এখন ওর স্বাভাবিক শিকারের ক্ষমতা না থাকায় সবচেয়ে সহজলভ্য শিকার হবে মানুষ। না না না, বাঘিনীটার সঙ্গে একটা শেষ বোঝাপড়া আমায় করতেই হবে, আর সেটা আজ রাতেই নয় কেন। চাঁদের আলোয় আমি রাতের খাওয়া সারলাম। তারপর আমার 8 জন লোককে ডেকে ভালো করে বুঝিয়ে দিলাম, তোমরা শোনো, কাল বিকেল পর্যন্ত আমার জন্য এই গ্রামে অপেক্ষা করবে, আর তার মধ্যে যদি আমি ফিরে না আসি তাহলে আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে সকালবেলায় নৈনিতালে রওনা হবে। এখন এসো। বলা শেষ করে আমি বিছানার ওপর থেকে রাইফেলটা তুলে নিয়ে উপত্যকার দিকে নেমে গেলাম। আমার লোকেরা আমার সঙ্গে দীর্ঘকাল ধরে আছে, তারা আমাকে ভালো করেই জানে, তাই কোথায় যাচ্ছি কেউ জিজ্ঞাসা করল না, বা আমায় থামাবারও চেষ্টা করল না কেউ। তারা সবাই চুপচাপ দাঁড়িয়ে আমার চলে যাওয়া দেখল। বাঘ সম্বন্ধে আমার আগ্রহ দীর্ঘদিনের, প্রায় যতদূর আমার স্মৃতি যায় ততদিনের। এমন একটা অঞ্চলে আমার জীবন কেটেছে যেখানে বাঘও ছিল প্রচুর। আমি যখন খুব ছোট্ট ছিলাম তখন আমার একমাত্র উচ্চাকাঙ্ক্ষা ছিল একটা বাঘ দেখব, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। পরে আমার বাঘ মারার ইচ্ছে হলো। পায়ে হেঁটে বাঘ মারলাম 50 টাকায় কেনা একটা সৈন্যদলের রাইফেল দিয়ে। সেসব কি দিন। যাই হোক, আমার মানসিক চাঞ্চল্য আর শারীরিক যন্ত্রণার জন্য সে রাতে যখন বেরিয়ে পড়লাম তখন আমার বিরাট একটা অসুবিধা ছিল। সে রাতে শুধু একটা চোখেই আমি দেখতে পাচ্ছিলাম। অসুবিধাটা যাতে মনের শেকড় না গেড়ে বসে তাই মনে মনে আমি এটাই ভাবছিলাম, আমি যদি বাঘিনীটার খুব কাছাকাছি না যাই তাহলে সে আমার কিছুই করতে পারবে না, অথচ আমি তাকে অনেক দূর থেকেই মারতে পারবো। আমি যে আমার লোকজনেদের নির্দেশ দিয়েছিলাম পরদিন সন্ধেবেলায় আমি না ফিরলে নৈনিতালে চলে যেতে,
তা বাঘিনীটার সঙ্গে পেরে উঠব না বলে নয়, আমার মনে একটা আশঙ্কা ছিল হয়তো আমি জ্ঞান হারিয়ে ফেলব, হয়তো নিজেকে রক্ষা করার মতো শক্তি আমার আর থাকবে না। যেখানে বাঘিনীটার থাবার ছাপ ছেড়ে আমি চলে এসেছিলাম, সেখান থেকেই আবার অনুসরণ শুরু করলাম। আমার ভাগ্য ভালো, কারণ বাঘিনীটা এগোচ্ছিল বুনো জন্তু জানোয়ারের চলার পথ ধরেই। অন্য কোনো পথ ধরে গেলে হয়তো আমার পক্ষে অনুসরণ করা সম্ভব হতো না। মোটামুটি নিরাপদ একটা জায়গা দেখে ভাবলাম এখানে কিছুক্ষণ জিরিয়ে নেওয়া যাক। গাছটার গুঁড়িতে হেলান দিয়ে ঝোপটার দিকে মুখ করে আধ ঘন্টার মতো বিশ্রাম করেছি কি না করিনি, এমন সময় একটা বড় হনুমান বিপদ সংকেত জানিয়ে ডেকে উঠল। বাঘিনীটা ঝোপ ছেড়ে খোলা জায়গাটায় বেরিয়ে এসেছে, তাই বোধহয় হনুমানটা এমনভাবে ডেকে উঠল। যা ভাবলাম ঠিক তাই। কিছুক্ষণের মধ্যেই আমিও দেখতে পেলাম বাঘিনীটিকে। আস্তে আস্তে সেটা মাটিতে শুয়ে পড়ছে। ও ছিল আমার ডান দিকে প্রায় 100 গজ দূরে। ঝোপটার থেকে ওর দূরত্ব অন্তত প্রায় 10 গজ। রাত্রে গুলি চালানোর অভ্যাস আমার আছে। পরিষ্কার চাঁদের আলোয় প্রায় 100 গজ দূরত্ব পর্যন্ত যে কোনো জানোয়ারকেই আমি মোটামুটি নিশ্চিতভাবে মারতে পারি, কিন্তু ভাগ্যক্রমে আমার বাঁ চোখ বন্ধ, আর এক চোখে গুলি চালানোর পক্ষে 100 গজ দূরত্বটা অনেকটাই বেশি। বাঘিনীটা কিন্তু একইভাবে শুয়ে রইল আধ ঘন্টা বা তারও বেশি। মাঝে মাঝে মাথাটা নাড়াচ্ছে আর লেজটা নাড়াচ্ছে এদিক ওদিক। পুরো হনুমানটা ঘুম জড়ানো গলায় বিপদ সংকেত দিয়েই চলল। শেষে বাঘিনীটা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে আমার ডান দিক বরাবর চলতে শুরু করল। বাঘিনীটা চোখের সামনে থেকে সরে যাওয়া মাত্রই আমি ঝুঁকে পড়ে কোনো শব্দ না করে সামনের দিকে দৌড়তে শুরু করলাম। কয়েক গজ দৌড়ানোর পরেই আমার মাথা ঘুরতে শুরু করলো। আমি মাটিতে রাইফেলটা রেখে একটা গাছে প্রায় 10 ফুট ওপরে উঠে গেলাম। আমি সামনের ডালপালা আঁকড়ে ধরে মাথাটা ডালের ওপর হেলিয়েছি। এমন সময় সেই মারাত্মক ফোড়াটা ফাটলো। আমার বাঁকান আর নাকের মধ্য দিয়ে কল কল করে বেরিয়ে এলো পুঁজ রক্ত। প্রায় মাঝরাত নাগাদ আমার যন্ত্রণা সম্পূর্ণ দূর হলো। আমার দুঃসময় কেটে গেছে, তাই বাঘিনীটা যেখানে যত দূরেই থাকুক না কেন, এইবার আমি ওকে খুঁজে বের করবই। এই অঞ্চলের একমাত্র গাছ হলো বিশাল বিশাল পাইন। এই গাছগুলোয় 30-40 ফুট পর্যন্ত কোনো ডালপালা না থাকায় গাছে ওঠা এক প্রকার দুঃসাধ্য ব্যাপার। সেই জন্য আমাকে বাধ্য হয়ে মাটিতেই বসতে হবে। দিনের বেলা হলে কোনো চিন্তা ছিল না, কিন্তু এখন রাত। কিছুক্ষণ পরেই আবার কালিজটা কিচিরমিচির আরম্ভ করলো, আর ম্যাকপাইগুলো খুব জোরে ডাকতে আরম্ভ করলো উপত্যকার উপরে। বাঘিনীটা আসছে। পাহাড়ের উপর কয়েকটা ছোটখাটো আগাছার ঝোপ থাকার দরুন নালাটা আমার নজরে পড়ছিল না,
এখান থেকে আমার মাথাটা শুধু দেখা যাচ্ছে, তাও নরম টুপিটা চোখের ওপর পর্যন্ত টানা। আমি যদি নড়াচড়া না করি তাহলে ও আমাকে দেখতে পাবে না, তাই রাইফেলটা চ্যাটালো পাথরটার ওপর রেখে আমি নিশ্চল মূর্তির মতো বসে রইলাম। খানিক পরেই আমার ঠিক উল্টো দিকে এসে বাঘিনীটা বসল। এখন আমাদের দুজনের মধ্যে শুধু একটা পাইন গাছের গুঁড়ি। বাঘিনীটার জন্যে তল্লাদেশের মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ক্ষতিও করেছে তার দাম আজ দিতে হচ্ছে ওকে। ওর দুঃখ দুর্দশা থেকে ওকে চিরকালের মতো মুক্তি দেওয়ার জন্য আমি অনেকবার রাইফেলের নিশানা জুড়েছিলাম, কিন্তু আকাশ ভরা মেঘ থাকার ফলে ছোট্ট জিনিস তাক করে মারার মতো যথেষ্ট আলো ছিল না। অবশেষে বাঘিনীটা উঠে দাঁড়িয়ে 3 পা এগিয়ে গিয়ে দাঁড়ালো। তারপরে আমার দিকে পাশ ফিরে নিয়ে ছাগলগুলোর দিকে তাকালো। চ্যাটালো পাথরটার ওপর কনুই রেখে আমি তার হৃৎপিণ্ড লক্ষ্য করে রাইফেলের ঘোড়া টিপলাম। দেখলাম তার পিছনের পাহাড়ে একটু ধুলো উড়ে গেল। ধুলো দেখেই আমার মনে চিন্তা বিদ্যুতে খেলে গেল। আমি যে শুধু হৃৎপিণ্ডে গুলি করতে পারিনি তা নয়, পুরো জানোয়ারটাই আমার লক্ষ্য থেকে বেরিয়ে গেছে। কিন্তু আমি যে রকম সযত্নে নিশানা করেছি তাতে লক্ষ্যভ্রষ্ট হওয়ার কথা নয়। গুলি খেয়ে বাহিনীটার সামনের দিকে লাফ দিল, তারপর খুব ভয় পাওয়া একটা জানোয়ারের মতো সমতল জমিটার উপর দিয়ে ছুটতে লাগলো। ওর ছোটাটা কিন্তু আহত জানোয়ারের মতো নয়। আর একটা গুলি করার আগেই ও আমার দৃষ্টির বাইরে চলে গেল। যা, বাঘিনীটা আমাকে এমন চমৎকার সুযোগ দিল, আর আমি ওকে মারতেই পারলাম না। আমি একেবারে ক্ষেপে গেলাম, দৃঢ় প্রতিজ্ঞ হলাম এবার ও আমাকে এড়িয়ে পালাতে পারবে না। পাথরটার ওপর থেকে লাফিয়ে নেমে আমি দৌড়ে গর্তটা পার হলাম। 20 ফুট উঁচু পার বেয়ে সমতল জায়গাটার উপরে উঠে যেখানে বাঘিনীটা অদৃশ্য হয়েছে সেখানে এসে পড়লাম। এ পথ ধরে 50 কি 60 গজ এগিয়েছি, এমন সময় শুনলাম একটা ঘুড়াল হুঁশিয়ারি জানাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি আবার দৌড়তে লাগলাম। এখানে পথের বাঁকটা এমন কোণ কেটে হঠাৎ মোড় নিয়েছে যে গতির মুখে আমি নিজেকে সামলাতে পারলাম না। পাহাড়ের গা ছাড়া আমার ধরারও কিছু ছিল না। পথটার ধার দিয়ে খাড়াভাবে নিচে গিয়ে পড়লাম একেবারে। 10-15 ফুট নিচে একটা রডোডেনড্রনের চারা, আর সেই চারা গাছটার পরেই একটা বিশাল খাদ। কোনো রকমে উঠে খুব আস্তে আস্তে নিজেকে সামলে নিয়ে আমি প্রাণোচ্ছলে মেডেন হেরান ফার্নে ঢাকা পিছল ও নরম পাহাড়ের গায়ে পা ঠুকে ঠুকে একটা দাঁড়ানোর মতো জায়গা করে নিলাম। যে বাঘ তার আঘাতের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর, তার মতো ভয়াবহ জীব ভারতের জঙ্গলে আর কিচ্ছু নেই। যে মুহূর্তেও বুঝতে পারবে আমি ওর পিছু নিয়েছি আর আমি ওর আওতার মধ্যে এসে পড়েছি, ও আমাকে একটা মরণ কামড় দেবেই। আমি যখন ঝোপের 3 গজের মধ্যে এসে পড়েছি তখন পথের ডান দিকে গজখানেকের মধ্যেই হঠাৎ দেখলাম বাঘিনীটা আমার ওপরে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আহত এবং দীর্ঘ সময়ের উপবাসী হলেও একটা শেষ লড়াই না করে ও ছাড়বে না। এদিকে খালি পেটে দিনের পর দিন ব্যথায়, কষ্টে আর অমানসিক শারীরিক পরিশ্রমের ধকল আমার সর্বাঙ্গকে কাঁপাতে শুরু করেছে। যেই না ও আমার দিকে লাফাতে গেল, সঙ্গে সঙ্গে আমি নিশানা তাক করে গুলি ছুড়লাম। প্রথম গুলিটা একেবারে ওর হৃৎপিণ্ড এফোড় ওফোড় করে দিল।
আমি আবারও একটা গুলি ছুড়লাম। সেটা গিয়ে লাগলো একেবারে ওর মাথায়। সঙ্গে সঙ্গেই ওর মৃত শরীরটা মাটিতে লুটিয়ে পড়ল। আমিও মাটিতে বসে পড়লাম। পূব দিগন্তে সূর্য উঠতে শুরু করেছে। তারই মৃদু আলোয় দেখলাম গ্রামের সমস্ত মানুষ উঁচু জায়গাটায় এসে জড়ো হয়েছে। তাদের দিকে টুপি তুলে নাড়াতে না নাড়াতেই প্রাণপণে চিৎকার করতে করতে ছেলে বুড়ো সব দলে দলে নেমে আসতে লাগলো। অভিনন্দনের হিড়িক কমতে হুমায়ুনের সব থেকে বেশি গর্বিত 6 জন গাড়োয়ালি একটা বাঁশের সঙ্গে তল্লাদেশের মানুষকে বেঁধে বিজয় গর্বে বয়ে নিয়ে চলল তল্লাকোট গ্রাম অভিমুখে। গায়ে মেয়েদের ও শিশুদের দেখবার জন্য একটা খড়ের গদির ওপর বাঘিনীটাকে শুইয়ে রাখা হলো। পরীক্ষা করে দেখলাম 4টি গুলির আঘাতের পর বাঘিনীটা শেষ পর্যন্ত মারা পড়েছে 5ম এবং 6ষ্ঠ গুলিতে। আমি ওর ডান পা এবং কাঁধ থেকে প্রায় 20টা সজারুর কাঁটা বের করলাম। কাঁটাগুলো 2 থেকে 6 ইঞ্চি লম্বা। কাঁটাগুলো ওর মাংসপেশির মধ্যে ঢুকেছিল, আর নিঃসন্দেহে বলা যায় এগুলি ওর মানুষখেকো হওয়ার কারণ। তিন দিন পরে আমি আমার দুঃসময় পিছনে ফেলে বাড়ি ফিরে এলাম। 1 সপ্তাহ পরে স্যার ম্যালকম হেলি আমাকে পাঠালেন কর্নেল ডিক নামে এক কর্ণ বিশেষজ্ঞের কাছে। তারই চিকিৎসায় আমার শোনার ক্ষমতা আস্তে আস্তে ফিরে পেলাম। Darling, please forgive me if I stare